এক ঠান্ডা জলরাত সোনা অরূপা বোঝাই করা একটি স্পেনিশ মালবিহীন জাহাজ মরিয়া হয়ে স্পেনের দিকে রওনা দিয়েছিল, কিন্তু হঠাৎ করে জাহাজটি একটি প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে। ফলে জাহাজের মস্তবলটি ভেঙে যায়, আর প্রবল ঢেউয়ের আঘাতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই জাহাজটি ডুবে যায়। সেই রাতে $1/2 বিলিয়ন সম্পদ ডুবে গিয়েছিল। এজন্য এর অবস্থান সম্পূর্ণ রহস্যতে পরিণত হয়। কিন্তু 300 শতাব্দীরও বেশি সময় পর সমুদ্রের তলদেশে থাকা গুপ্তধনের আসল ভাণ্ডারটি উন্মোচন করা হয় এবং এটি কল্পনার চেয়েও বেশি মূল্যবান প্রমাণিত হয়। তো চলুন জেনে আসি জাহাজটির ভেতরে কি কি ধন সম্পদ লুকিয়েছিল আর কিভাবে একজন মানুষ বছরের পর বছর পরিশ্রম করে খুঁজে পেয়েছিলেন সেই হারানো জাহাজ অটুচা। 1622 সালে ফ্লোরিডার উপকূলের সন্ধ্যায় যখন অটুচা ডুবে যায়, তখন এটি ফ্লোরিডার কিসের একটি অগভীর প্রবলের উপর গিয়ে পড়ে, যেখানে ছোট্ট ছোট্ট দ্বীপের 200 মাইল লম্বা একটি রেখা থাকায় জাহাজটির অবস্থান জানা ছিল। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বিশাল এক ঘূর্ণিঝড়ের জাহাজটিকে ছিন্ন ভিন্ন করে দেয়। এতে সমুদ্রের তলদেশে ধ্বংসাবশেষের চিহ্ন রেখে যায়। তৎকালীন সময় মনে করা হয়েছিল অটুচার অবস্থান চিরতরে হারিয়ে গেছে, কিন্তু এত শুধু শুরু ছিল। এর মধ্যে থাকা গুপ্তধন কিছু মানুষ ভুলে যায়নি। জাহাজটির মধ্যে ছিল 150টি সোনার বার, 1000টি রূপোর বার এবং 50টিরও বেশি সিন্দুক বোঝাই করা মুদ্রা। সব মিলিয়ে আজকের দিনে এই সম্পদের মূল্য কমপক্ষে $1/2 বিলিয়ন হবে। গুপ্তধনের খুঁজে আমেরিকার শিকারী মেল ফিশারের আগমন ঘটে। তিনি ডাইভিংয়ের মাস্টার ছিলেন এবং তার স্ত্রীর সঙ্গে ক্যালিফোর্নিয়ায় একটি ডাইভিং স্কুল চালাতেন, যেখানে তারা 60,000-এরও বেশি লোককে ডাইভ করতে শিখিয়েছেন। ফ্লোরিডার ছোট্ট দ্বীপগুলোতে অটুচার গুপ্তধনের ভাণ্ডার থাকার কারণে মেল এবং তার পরিবার এর অনুসন্ধানে লেগে পড়েন, সাথে একটি নৌকা ও কিছু মেটাল ডিটেক্টর নিয়েই। শুরুতে তারা মার্কুসাস দ্বীপ অনুসন্ধান শুরু করেন, কিন্তু তারা দীর্ঘ 1 দশক ধরে হাজার হাজার ঘন্টা অনুসন্ধান করার পরও কিছুই খুঁজে পেলেন না। তাদের মধ্যে অনেকেই ভেবেছিলেন এই বিশাল সাগরের মধ্যে অটুচা খুঁজে বের করা একটি অসম্ভব কাজ, কিন্তু তবুও মেল হাল ছাড়েননি। মেলের কাছে একটি গোপন অস্ত্র ছিল, ঐতিহাসিক ইউজেলিয়ন। অটুচা কোথায় ডুবেছিল সে সম্পর্কে আরও জানতে তিনি সেভিলের স্পেনিশ আইকিউবে যান। সেখান থেকে একটি দলিল খুঁজে পেয়েছিলেন। জাহাজটি ডুবে যাওয়ার 4 বছর পর এই দলিলটিতে উল্লেখ করা হয়েছিল, যেখানে উল্লেখ ছিল জাহাজটির মার্কুসাস এলাকা থেকে 100 মাইল দূরে। এজন্য মেল এবং তার দল অবলম্বে নৌকা সরিয়ে নিয়ে এই নতুন অবস্থানে অনুসন্ধান শুরু করেন। কিন্তু ডাইভারদের এখানে গভীর জলের মধ্যে অনুসন্ধান করা একটি বিশাল সমস্যা ছিল, অপরিষ্কার জল। যদিও উপরের ভাগের পানি পরিষ্কার ছিল, কিন্তু তলদেশের ডাইভাররা নিজেদের হাতও দেখতে পেতেন না। তাই মেল একটি প্রতিভাবনা সহজ সমাধান নিয়ে আসেন। তিনি নৌকার পিছনে 2টি বিশাল নল বসালেন, যেগুলো প্রপেলারের ঠিক সামন দিয়ে জলের নিচে কাজ করত। এগুলি জলের উপরের ভাগে থাকা পরিষ্কার জলকে ঘুরিয়ে দিত ডাইভারদের অনুসন্ধান করা সেই তলদেশের দিকে। এটি জলকে পরিষ্কার করার পাশাপাশি অতিরিক্ত সুবিধাও দিয়েছিল, যার মধ্যে ছিল গর্ত কুড়া। এ কারণে বালির নিচে যা চাপা ছিল তা সহজেই প্রকাশ পেত। বেশ কয়েক বছর অনুসন্ধান করার পর 1971 সালে একদিন তারা একটি বিশাল নৌকা খুঁজে পায়। যদিও এটি কোনো গুপ্তধন ছিল না, তবে এটি তাদের প্রথম সূত্র যে সম্ভবত আসল জিনিসটি বেশি দূরে নেই। আরও কিছু সামনে যাওয়ার পর কাফ, তলোয়ার, কামানগুলা, এমনকি জাহাজটিকে ধরে রাখার জন্য ব্যবহৃত লোহার পেরেক পাওয়া যায়। এসব কিছু মনে রাখার জন্য তারা একটি বৃত্ত আকৃতির ম্যাপ তৈরি করে, যাতে দেখা যেত জাহাজের কোন অংশ কোথায় পাওয়া গেছে। কিছুক্ষণ পরে তারা আবার মানচিত্রে একটি অস্পষ্ট রেখা দেখতে পান। এতে তারা সিদ্ধান্ত নেয় যে অটুচার আসল ভাণ্ডারটি অবশ্যই এই রেখার কোথাও অবস্থিত, যা তাদের সমস্ত গুপ্তধনের ভাণ্ডারের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে হয়েছিল। কিন্তু প্রায় 2 বছর ধরে সেই রেখা বরাবর অনুসন্ধান করার পরেও তারা কিছুই খুঁজে পেলেন না। মেলের টাকাও ফুরিয়ে যাচ্ছিল। সে যদি শীঘ্রই কিছু গুপ্তধন খুঁজে না পায়, তার অনুসন্ধান বন্ধ করে দিতে হবে। 1973 সালে নৌকা থেকে মাত্র কয়েকশো ফুট দূরে দলটি রূপোর মুদ্রা এবং 3টি বিশাল রূপোর বারে মজুদ খুঁজে পায়। শুধুমাত্র এই আবিষ্কারটির মূল্য ছিল $1 মিলিয়ন বেশি, কিন্তু এটি স্পষ্ট ছিল না গুপ্তধনগুলো কোন জাহাজ থেকে ডুবে গিয়েছিল। এজন্য তারা জাহাজের মালপত্রের তালিকায় ফিরে যায়। সোনা এবং রূপোর প্রতিটি টুকরো সঠিক ওজন ক্রমিক সংখ্যায় দলিলটিতে লিপিবদ্ধ ছিল। তাই রূপোর বারের উপর খোদাই করা লেখা দলিলটির সঙ্গে তুলনা করায় আসল সত্য বেরিয়ে আসলো। তারা নিশ্চিত হন রূপোর মুদ্রাগুলো অটুচাটির। দলটি ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে মুদ্রাগুলো পরিষ্কার শুরু করে এবং অর্থ উপার্জনের জন্য সেগুলোকে বিক্রি করে দেয়। অর্থের এই প্রবাহের সাথে সোনা শনাক্তকারী প্রযুক্তি হাতে নিয়ে দলটি আবারও গুপ্তধনের খুঁজে প্রস্তুত হয়। দলটির ভাগ্যের কাঁটা সবেমাত্র গড়েছিল, কিন্তু ফ্লোরিডার রাজ্যের সরকার তাদের এই রূপোর মুদ্রাগুলো সম্পর্কে জানতে পারে। এজন্য সরকার এই সম্পদের মালিকানা দাবি করে বসে।
শুরু হয় মিল ফিশারের সঙ্গে সরকারের দীর্ঘ এক আইনি লড়াই। তাও মিল থেমে থাকেননি। তার দলটি সেই রেখা বরাবর আবারও বস্তু খুঁজে পেতে থাকে, যার মধ্যে একটি বড় আবিষ্কার ছিল 9টি ব্রোঞ্জের কামান, যা জাহাজটিকে সুরক্ষার জন্য ব্যবহৃত হতো। ব্যারেলের উপর অটোচার চিহ্নগুলো খোদাই করা ছিল, কিন্তু এই কামানগুলো খুঁজে পাওয়ার একদিন পর রাতে তাদের একটি নৌকা উল্টে যায়। এতে থাকা মিলের ছেলে সহ 3 জন কর্মীর মৃত্যু হয়। তাও দলটি বছরের পর বছর নতুন সূত্রের অনুসন্ধান চালিয়ে গেল। সেই রেখাও শুকিয়ে গিয়েছিল। অনুসন্ধান জুড়ে মিল প্রায়শই সেই রহস্যময় দলিলের কথা উল্লেখ করতেন যা তিনি পড়েছিলেন। দলিলটি অটুচা থেকে বেঁচে যাওয়াদের মধ্যে একজন লিখেছিলেন। দলিল অনুসারে বেঁচে যাওয়া ব্যক্তি একজন এডমিরাকে জাহাজে করে 70 পাউন্ড বিশ্বের সেরা কলম্বিয়ান পান্না পাচার করতে সাহায্য করেছিলেন। তবে মেল এটি কোথায় পড়েছিলেন তা কখনো স্পষ্ট ছিল না। তিনি একেবারে নিশ্চিত ছিলেন যে অটোচার সম্পদের সঙ্গে আরও কিছু আছে, যা তাকে বারবার উৎসাহিত করিত। অন্যদিকে মেল দীর্ঘ 8 বছর আইনি লড়াইয়ের পর সরকারের বিরুদ্ধে বিজয়ী হন, পাশাপাশি 100% গুপ্তধনের অধিকার পান। কিন্তু 70-এর দশকের শেষের দিকে মেল অটোচা খুঁজতে $60 লক্ষ বেশি খরচ করেছিলেন। তবুও সেই মায়াবী গুপ্তধন খুঁজে পাননি। গুপ্তধনটি সেই রেখা বরাবর যাওয়ার পথে প্রতিটি ছোট্ট বস্তু দলটিকে আরও উত্তেজিত করেছিল। এখনো মনে হচ্ছিল কোথাও যেন লুকিয়ে আছে, কিন্তু খুব শীঘ্রই তাদের ভাগ্যের কাঁটা বদলে যেতে চলেছিল। 1983 সালে হঠাৎ তাদের চমকীয় মাপযন্ত্রটি জ্বলে ওঠে। একজন জলে ডুব দিয়ে পরীক্ষা করতে নিচে চলে যান এবং তারা রেখার দক্ষিণ পূর্বে একটি অবস্থানে বেশ কয়েকটি ধাতব বস্তু দেখতে পান। মানচিত্রে এগুলো চিহ্নিত করেন। এতে আসল রেখা থেকে একটি নতুন রেখা শাখা শুরু হয়। তারা জানতো যে জাহাজটি ডুবে যাওয়ার 1 মাস পরে সেটি চুরমার হয়ে গিয়েছিল, তাই ধারণা করা হয়েছিল ধ্বংসাবশেষের একটি ভিন্ন পথ হতে পারে। তারা কয়েক বছর ধরে এই পথটি অনুসন্ধান শুরু করে যায়। এই পথটিও গুপ্তধনের অল্প অল্প অংশ প্রকাশ করতে থাকে। 1985 সালে 20 জুলাই ঠিক 3 জন কর্মী মৃত্যুর 10 বছর পর তাদের সোনার স্ক্যানারে একটি বিশাল কিন্তু অস্পষ্ট বস্তু দেখা যায়। 2 জন জলে ডুব দিয়ে এর অনুসন্ধান শুরু করেন। তারা কিছুটা দূরে সরে ডান দিকে এগিয়ে গেলেন, আর ঠিক সেই মুহূর্তে অন্ধকারের মধ্যে শূন্যের মতো জাহাজের কাঠামোটি ভেসে উঠল। তাদের সামনে পড়েছিল একটি 80 ফুট লম্বা ডুবে যাওয়া জাহাজ, যার উপরের উপর বাড়ির স্তূপের পর স্তূপ। পাশে ছিল মুদ্রাবর্তী বেশ কয়েকটি সিন্দুক। আলোয় ঝলমল করতেছিল সোনার বারগুলো। এখানে কোনো সন্দেহ ছিল না যে 16 বছর অনুসন্ধান করার পর অবশেষে মেল এবং তার দল আসল গুপ্তধনের ভাণ্ডারটি খুঁজে পেয়েছিল। আশ্চর্যজনকভাবে ধ্বংসাবশেষের মধ্যে লুকিয়েছিল একটি আঙ্গুলের আকারের পান্না, যার মূল্য ছিল $80,000 বেশি। আর মেলের কল্পনা সত্যি প্রমাণিত হয়েছিল। ধ্বংসাবশেষের মধ্যে 2000-টিরও বেশি কাঁচা খোদাই করা পান্না খুঁজে পেয়েছিলেন। ভাবতে পারেন কত সম্পদ লুকিয়েছিল সমুদ্রের গভীরে। মিল ফিশারের এই 16 বছর দীর্ঘ সংগ্রাম আমাদের শেখায় যে অদম্য ইচ্ছা থাকলে সমুদ্রের তলদেশে থাকা অসম্ভবকেও সম্ভব করা যায়। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।